যতনে রাখিব। লেখিকা আফিফা ইফাত মেঘলা। কণ্ঠে আছি আমি আফরিন নাহার। পর্ব সংখ্যা ৩। বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমেছে। বাড়ির সকল সদস্যরা একসাথে বসে চায়ের আড্ডায় মেতে আছে, সাথে আব্রাহাম ভাইয়াও। সাদিয়া বলে ওঠে, ভাইয়া তুমি এত বছর সাউথ কোরিয়াতে ছিলে, তোমার কোনো গার্লফ্রেন্ড হয়নি? আমি শুনেছি ওই জায়গার মেয়েরা নাকি দেখতে অনেক সুন্দর হয়। তখনই সিঁড়ি বেয়ে নিচে নেমে আসি আমি। সাদিয়ার বলা কথাটা শুনতে পাই। আব্রাহাম ভাইয়ের দিকে তাকিয়ে মায়ের পাশে বসে পড়ি আর অপেক্ষায় থাকি আব্রাহাম ভাইয়ের উত্তরের আশায়। ভাইয়া কিছুক্ষণ চুপ থেকে গলা ঝেড়ে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে মৃদু গলায় বলে, আমাদের দেশের মেয়েদের থেকে বেশি নয়। আমাদের দেশের মেয়েদের মাঝে মাধুর্য, গম্ভীরতা, চঞ্চলতা, মায়াবিনী, সুহাসিনী, রূপবতী, গুণবতী, মায়াভরা মুখ তা ওদের মাঝে কখনো খুঁজে পাইনি। ভাইয়ের বলা প্রতিটা কথা আমার হৃৎপিণ্ডে তীরের গতিতে আঘাত করে ঢুকছে। ভাইয়া কি তাহলে কারো মায়া জড়িয়ে আছে? তাহলে কি তার গার্লফ্রেন্ড আছে? এর জন্য এয়ারপোর্টে তোলা ছবিতে সে ক্যাপশন দিয়েছিলেন, অপেক্ষা কষ্টকর কিন্তু শেষের ফল সুমধুর। ভাবতেই সারা শরীর শিউরে ওঠে। মন খারাপ করে চলে যাওয়ার জন্য উঠে পড়েছি। তখনই ভাইয়া ডেকে ওঠে, নীলা তোর উপহার দেখেছিস? পছন্দ হয়েছে? না ভাইয়া, এখন অবধি দেখা হয়নি। থাক, আর দেখার প্রয়োজন নেই, রুমে গিয়ে পড়তে বস। রুমে এসে গায়ের ওড়না খাটে ছুঁড়ে ফেলে নিই। উনি কী ভাবে নিজেকে? বাসায় আসতে না আসতেই তার আইন শুরু করে দিয়েছে। এতদিন আম্মুর শাসনে অর্ধেক পাগল ছিলাম, এখন মনে হচ্ছে পুরো পাগল হয়ে যাব। তোর জন্য উপহার এনেছি, পছন্দ হয়েছে? কি আর আনবে, সাবান, শ্যাম্পু, চকলেট, এর থেকে আহামরি তো কিছু না। দরকার নেই আপনার উপহার, আপনার গার্লফ্রেন্ড জন্য রাখেন। এটা বলেই কান্না চলে আসে। সত্যিই কি ভাইয়া অন্য কাউকে ভালোবাসে? হুট করেই তখনই আমার রুমের দরজা নক করার শব্দ হয়। বসা থেকে উঠে নিজেকে সামনে দরজা খুলে ফেলি। চোখের সামনে আর কেউ না, আব্রাহাম ভাই দাঁড়িয়ে আছে। আমাকে দেখা মাত্রই চোখ সরিয়ে নেয়, চোখ শক্ত করে রাগান্বিত কণ্ঠে বলে, তুই কি বড় হবি না? গায়ের অন্য কই গো? আমি দ্রুত খাটের কাছে গিয়ে নিজের ওড়না গায়ে জড়িয়ে নিলাম। ভাইয়ার রুমের ভিতরে প্রবেশ করে চারদিক ঘুরে তাকিয়ে বলে, এটা কোনো মেয়েদের রুম নাকি? দেখে তো মনে হচ্ছে গোয়াল ঘর। কথা শেষ করে ধীর পায়ে আমার সামনে এগোতে থাকি। আমি মাথা নিচু হয়ে দাঁড়িয়ে থাকি। উনি এতটা কাছে এসে দাঁড়াবে কল্পনাও করিনি। বাড়িতে তাসিম যে আছে সেটা ভুলে গেছিস? কীভাবে ওড়না না জড়িয়ে দরজা করে ফেলেছিস? আর কখনো যেন এমন না হয়। হুট করে আমার থুতনিতে হাত দিয়ে বলে, আমার দিকে তাকাও। আমি অবাক ভঙ্গিমায় তার দিকে তাকিয়ে থাকি। এই প্রথম তার মুখ থেকে তুমি ডাক শুনে। অযথার মাথার মধ্যে উল্টোপাল্টা চিন্তা ভুলেও আনবে না। আজে বাজে চিন্তা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগী হও। ভাগ্যে যেটা নির্ধারিত থাকে সেটা হবেই বলে আমার রুম থেকে বেরিয়ে পড়ে। আমি তার চলে যাওয়ার পানে তাকিয়ে দেখি আর ভাবছি, কি যে বলে গেলেন আমায়। তার বলা প্রতিটা কথা আমার ছোট দেশকে বুঝে উঠতে পারছে না। আব্রাহাম ভাইয়া 8 বছর পর তার কাছের বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছেন। অনেকদিন পর বন্ধুদের সাথে চায়ের আড্ডা বসেছেন। ভাইয়ের খুব ভালো লাগছে এতদিন পর বন্ধুদের কাছে পেয়ে। তার সব বন্ধুদের কাছে বাইক আছে। তা দেখে আব্রাহাম ভাইয়াও সিদ্ধান্ত নিয়েছে সেও একটি বাইক কিনবে। মায়ের ছোট থেকেই বাইকের প্রতি এক অন্যরকম ভালোবাসা আছে। যে ভাবা সেই কাজ, চলে গেলেন বন্ধুদের নিয়ে বাইক কেনার জন্য। বন্ধুদের সময় দিয়ে রাত 10টায় বাড়ি ফিরে নতুন বাইক নিয়ে আব্রাহাম ভাইয়া। তখন আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ আমাদের বাসার মেন গেটে সুদর্শন একটি ছেলে মাথায় হেলমেট পরে বাইক নিয়ে বাসায় ঢুকে। ভেতরে ঢুকে বাইক থেকে নেমে হেলমেট খুলে হাত দিয়ে চুলগুলো ব্রাশ করে নিচ্ছে। তাকে এই নতুন রূপে দেখে আমার তার প্রতি আরেক দফা প্রেমে পড়ে গেলাম। উফ, এই ছেলে আমাকে পাগল করেই ছাড়বে।
রুমের ভেতর এসে আয়নার সামনে নিজেকে দাঁড় করিয়ে ভাবছি, আব্রাহাম ভাইয়ের মতো এত সুন্দর ছেলে কি আমার প্রেমে কখনো পড়বে? ভেবেই মনটা খারাপ হয়ে গেল। রাতে খাওয়ার জন্য নিচে নেমে দেখি আব্রাহাম ভাইয়া বলে সবাই উপস্থিত আছে ডাইনিং টেবিলে। বড় চাচি তাসিয়াকে বলেন, যা তো মা, তোর আব্রাহাম ভাইয়াকে ডেকে নিয়ে আয়। তখন তাসিয়া আমার দিকে দুষ্ট হাসি দিয়ে বলে, মামি আমার ভালো লাগছে না, লীলা তুই গিয়ে ডেকে আয় ভাইয়াকে। খুশিতে দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে ভাইয়ের রুমের সামনে আসি। আস্তে করে নক করি, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পাচ্ছি না। তাই আবারও ভাইয়া নাম ধরে ডাকি, তাও আব্রাহাম ভাইয়ার কোনো উত্তর আসে না। তাই বাধ্য হয়ে ভাইয়ের রুমে ঢুকে পড়ি, কিন্তু ভেতরে ভাইয়া নেই, বারান্দায়ও নেই। রুম থেকে চিন্তিত মন নিয়ে করিডোরের সামনে আসতে শুনতে পাই ছাদের গেট বাতাসে দেয়ালের সাথে লেগে বিকট শব্দ করছে। এতে আর বুঝতে দেরি হলো না, আব্রাহাম ভাইয়া ছাদে। গুটি গুটি পায়ে ছাদের গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখি ভাইয়া উল্টো পাশ ফিরে দাঁড়িয়ে আছে। আমি ভাইয়াকে দেখে উঠি, আব্রাহাম ভাইয়া। ভাইয়া আমার দিকে ঘুরে দাঁড়াতে দেখতে পাই ভাইয়া স্মোকিং করছে। আমি আতঙ্কিত হয়ে পড়ি, কোনোভাবে নিজেকে সামনে নিই। ভাইয়া নিচে সবাই তোমাকে ডাকছে খেতে যাওয়ার জন্য, তাই চাচি আমাকে পাঠিয়েছে আপনাকে ডেকে নিতে। পুরো কথাটি বলি অস্থিরতা কাঁপা কাঁপা গলায় নিচের দিকে তাকিয়ে। ভাইয়া সিগারেটের শেষে টান দিয়ে নিচে ফেলে দেয়, অতঃপর পা দিয়ে আগুন নেভাচ্ছে। যে জায়গায় যেটা করতে বলি সেটা তো করিস না, বরং আমার কাছে আসলে তোর যত নেকামো। আমি বাদে সকল পুরুষের সামনে ভদ্রভাবে নিচে তাকিয়ে কথা বলবি তা নয়, বরং ঠ্যাং ঠ্যাং করে বাইরে ছেলেদের সামনে নিচে নিচে কথা বলিস। আমার সামনে যত নাটক। যাই হোক, তো এখন অবধি তোর উপহার দেখিসনি। আমতা আমতা করে বলতে চাচ্ছিলাম, তখনই আব্রাহাম ভাইয়া আমার সামনে এসে বলে, আমার দিকে তাকিয়ে যা বলার বল। আমি আতঙ্কিতভাবে তার দিকে তাকাই, যেন মনে হচ্ছে কোনো নেটওয়ার্কের টাওয়ারের দিকে তাকাচ্ছি। এত উঁচু তাকিয়ে কি কথা বলা যায় আজও? আসলে ভাইয়া ভুলেই গিয়েছি আপনার দেওয়ার উপহারের কথা, আমি এখনই রুমে গিয়ে দিচ্ছি। কথাটি শেষও করতে পারিনি, তার মাঝে ভাইয়া আমার বাহু ধরে আমার দিকে মাথা নামিয়ে চোখে চোখে বলে, তোমার কাছে আমার এই মূল্য? আমার দেওয়া উপহার খুলে দেখারও সময় হচ্ছে না, নাকি দেখার ইচ্ছে নেই? ভাইয়ার মুখ থেকে এই নিয়ে দুবার তুমি ডাকটা শুনে মনে হচ্ছে আমার মনের ভিতর সমুদ্র উথাল ঢেউ বইছে। কি মিষ্টি সেই আব্রাহাম ভাইয়ার তুমি মাঝে, যেন হারিয়ে যাই কোনো এক অজানা শহরে। আমি ভাইয়ের দিকে তাকিয়ে হা করে তাকিয়ে থাকায় আমার মাথায় আস্তে করে টোকা দিয়ে বলে, চল নিচে, নাকি সারা রাত এখানেই পার করে দিবি? আমি জানি আমি দেখতে তোর স্বপ্নের রাজপুতের মতোই, তাই বলে কীভাবে তাকিয়ে থাকবি? খাবার টেবিলে নিরাপত্তা বজায় রেখে সবার খাওয়া নিয়ে ব্যস্ত। তার মাঝে বড় চাচু আব্রাহাম ভাইকে বলে, আজ কি এসেছ আর আজই বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেছ? আসার সময় দেখলাম বাইরে বাইক পার্কিং করা, অবশ্যই এটা তোমারই বাইক, কি বলো? ভাই কিছুক্ষণ চুপ থেকে নিজে মায়ের পানে তাকিয়ে নিজেকে শান্ত রেখে বলে, এটা আমারই বাইক এবং আমার নিজের টাকায় কেনা, আশা করি এতে কারো সমস্যা হবে না। চাচু কিছু বলার আগে বড় চাচি থামিয়ে বলে, থাক না এসব কথা, ছেলেটা আজই এসেছে, আর তুমি কি না রাগ দেখিয়ে কথা বলছো? আব্রাহাম এখনো ছোট না যে আমাদের থেকে সব বলে নিয়ে কিছু করতে হবে, তাই তুমি আমার ছেলেকে কোনোভাবেই বিরক্ত করবে না বলে দিলাম। আব্রাহাম ভাইয়া কোনো রকম খাবারটা শেষ করে উঠে চলে যায় তার নিজের রুমে। যাওয়ার আগে আমার জন্য তার অর্ডার রেখে যায়নি। আমি যেন খাবার শেষ করে তার রুমে কফি নিয়ে যাই। এটা শোনা মাত্র আমার মনে পড়ে যায় ছাদে বলা আব্রাহাম ভাইয়ার প্রতিটা কথা। তাও দেওয়া উপহার না দেখায় ভাইয়া হয়তো অনেক কষ্ট পেয়েছে। তাই দ্রুত খাবার শেষ করে ভাইয়ার জন্য কফি বানিয়ে তার রুমের সামনে যাই। আস্তে আস্তে ছোট করে একটা নখ দিই,
ভেতর থেকে ভাইয়া বলে, বারান্দায় আয়। বারান্দার সামনে গিয়ে দেখি ভাইয়া তার সেই পুরোনো গিটারটা টুংটাং শব্দ তুলছে আর আকাশের পানে চেয়ে আছে। আমি যাওয়াতে ভাইয়া আমার দিকে না তাকিয়ে তার পাশে থাকা জায়গায় দেখিয়ে বলে, এখানে বস। আমি চুপ করে দাঁড়িয়েই আছি, কোনো হেলদোল না করে। ভাইয়া গিটারের সুর থামিয়ে আমার দিকে তাকাতেই আমি ভয়ে থপ করে নিচে বসে পড়ি। সেখানে রাখা ছিল ভাইয়ের মোবাইল, যে ব্যাপারটা আমাকে অনেক লজ্জায় ফেলে দেয়, কারণ আমি বসা মাত্র ভাইয়ের মোবাইলে কল বেজে ওঠে। আমি এদিক সেদিক তাকিয়ে মোবাইলটা খোঁজার চেষ্টা করি। তখনই ভাইয়া বলে, ফোনের উপর বসে কি ফোন খুঁজবি? আমি তার কথা মানে বুঝে নিতে পারছিলাম না। তুই আমার ফোনের উপর বসে আছিস, জরুরি? কবে যে তোর আক্কেল হবে? আমি উঠে দাঁড়াতে ভাইয়ার ফোন নিয়ে কল রিসিভ করে। তাসকিন ভাইয়া ফোন দিয়েছে, ছাদে বসে। ভাইয়া ডাকছে আমাদের, তারা নাকি সবাই ছাদে বসে আড্ডা দিবে, তাই আমাদের দুজনকেও আসার জন্য ডাকছে। আব্রাহাম ভাইয়া বলে, তোরা বস, আমি আসছি, আমি জরুরি কাজটা শেষ করেই আসছি। তা বলে ফোনটা কেটে দেয়। তারপর আমাকে বলে, ভালোভাবে মাথায় ওনাটা পেঁচিয়ে নিই, আর আমার ওয়াশরুম থেকে আমার সিগারেটের প্যাকেট আর লাইটারটা নিয়ে আয়। আমি কি তার ঘরওয়ালি, যেভাবে আমাকে হুকুম জারি করছে, এটা আন সেটা কর আজও? অতঃপর দুজন একসাথে ছাদে উঠি। সবাই মাদুর বিছিয়ে ভালোই আড্ডা জমিয়েছে। আমাদের একসাথে আসতে দেখে তাসিয়া ফিক করে হেসে ফেলে। তা দেখে ভাইয়া তাসিয়ার মাথায় টোকা মেরে বললে, বড়দের মাঝে তোর কি কাজ, যা নিচে। ওহ ওহ, তাহলে আমার সাথে নীলও যাবে, ও তো ছোট, তাহলে ওর এখানে কিসের কাজ? তুই তো দেখছিস ভালোই বেয়াদবি করতে জানিস। তাসকিন বলে ওঠে, রাখ তো তোদের ক্যাঁচা। আব্রাহাম শোন না, কতদিন হয়ে গেছে তোর বাবার গান শুনি না, হয়ে যাক না আজকে এক লাইন। সবাই শুনে খুশিতে হাতে তালি দিয়ে ভাইয়া উৎসাহিত করছে। ভাইয়া পকেট থেকে সিগারেট প্যাকেট বের করে একটি সিগারেট ধরিয়ে এক টান দিয়ে তাসকিন ভাইয়ের কাছ থেকে সিগারেটটা রেখে সুর তুলে গিটারে। চোখ বন্ধ করে প্রথম লাইনটি বলে, আমার দিকে মুচকি হেসে গানটি গাওয়া শুরু করে। जरा सी दिल में ले जगह तू, जरा सा अपना ले बना, जरा सा ख्वाबों में सजा तू, जरा सा यादों में बसा, मैं चाहूँ तुझको मेरी जान बेपना। আমার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বলে, ফিদা হো তুঝ পে মেরি জান বেপনা। গানটা শেষ করে গিটার রেখে পকেট থেকে একটি সিগারেট বের করে ধরিয়ে নেয়। আমি তাকে দেখে মনে হচ্ছে সে অনেক কষ্ট লুকিয়ে রাখছে। সবাই মিলে হাতে তালি দিয়ে ভাইয়াকে বাহবা দিচ্ছে। ভাই, কতদিন পরে এভাবে তোর পাশে বসে তোর বলা গান শুনছি, কি যে ভালো লাগছে বলেও বোঝাতে পারবো না। অনেক মিস করেছি তোকে। আমাকে শুধু তুই একাই মিস করেছিস, আর তো কেউ নেই আমাকে মনে রাখার। কারোর কাছে তো আমার মূল্যই নেই। আমার দেওয়া কিছু 13 চোখে একবার আমাকে দেখে নিলেন। ভাইয়ার এভাবে খোঁচা মেরে কথা বলে আমার মনে পড়ে যায় তার দেওয়া উপহারের কথা। আমি উঠে সবার থেকে বিদায় নিয়ে নিজের রুমে চলে যাই। রুমে এসে আলমারি থেকে বড় একটি শপিং ব্যাগ বের করে নিই। পিনগুলো খুলে ভেতরে সব কিছু বিছানার উপর একটি একটি করে রাখি। প্রথমে যেটা দেখতে পেয়েছি আমি সত্যিই খুব অবাক হয়ে যাই। আব্রাহাম ভাইয়া যে কিনা আমাকে আম্মুর ফোন দেওয়ার জন্য বারণ করে, আর সে কিনা আমাকে ফোন কিনে দিয়েছে, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। হাতে নিয়ে ভালো করে ফোনটি দেখি, আইফোন 13 প্রো ম্যাক্স, আমার ড্রিম ফোন। আমি খুশিতে দিশেহারা হয়ে পড়েছি। রাত বাজে 11:30। হাতে ফোন নিয়ে আব্রাহাম ভাইয়ের রুমে গেটের সামনে দাঁড়িয়ে আছি। ভাবছি যাব কি যাব না।
তখনই হুট করে গম্ভীর গলা ভাইয়া বলে ওঠে, এত রাতে আমার রুমে দারোয়ানের চাকরিটা কবে থেকে নিয়েছিস? আমি তো বিন্দু মাত্র শব্দ করিনি। তাহলে উনি কি করে জানলেন আমি দাঁড়িয়ে আছি? হয়েছে, এখন এটা নিয়ে ভাবা দরকার নেই যে আমি কি করে জেনেছি তুই বাইরে দাঁড়িয়ে আছিস। এখন বল, কিসের জন্য এসেছিস? আজব তো, সব কিছু কীভাবে জেনে বুঝে যায় উনি? ভাইয়া, আসলে আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য এসেছিলাম। আপনি আমাকে এই মোবাইলটা উপহার দিয়েছেন, জানলে তো আমি সেই তখনই খুলে ফেলতাম। এই কথা শুনে মাত্রই হাতের থেকে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলেন ভাইয়া। আমার দিকে একবার অবাক দৃষ্টিতে তাকায়। কি কি বলেছিস? আবার বলতো। যদি আমি মোবাইল উপহার হিসেবে না দিয়ে অন্য কিছু নিতাম, তখন কি সেটা ফেলে রেখে দিতি? মানে মোবাইল দেওয়াতে তোর জন্য আমার দেওয়া উপহারের মূল্য হয়েছে? আমতা আমতা করে আমি ভাইয়াকে বলছি, ভাইয়া আসলে আপনাকে এটা বলতে চাইনি। সত্যি বলতে আমি মোবাইল পেয়ে এতটা খুশি হয়েছি যে কী সব উল্টাপাল্টা কথা বলছি নিজেও জানি না। সরি ভাইয়া। ভাইয়া হাত থেকে আমার মোবাইলটা নিয়ে সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে আর আমাকে বলছে, এখন থেকে আর কারো মোবাইল লুকিয়ে ফেসবুক দেখার দরকার নেই। ও মা, উনি কী করে জানেন আমি লুকিয়ে মোবাইলে ফেসবুক দেখি? আমি একটি আইডি খুলে দিয়েছি, সেটাই চালাবি। আমাদের পরিবারে যারা আছে সবার সাথে অ্যাড করে দিয়েছি। এর বাইরে আর কাউকে যদি অ্যাড করেছিস আইডিতে, আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে রাখছি। বলেই আমার হাতে মোবাইলটা দিয়ে বলে, বেশি রাত মোবাইল টিপবি না, না হলে সকালে উঠতে অসুবিধা হবে। যা গিয়ে ঘুমিয়ে পড়। রুমে এসে সুন্দরভাবে একটু সাজুগুজু করে নিলাম। অতঃপর নিজের মোবাইল দিয়ে কয়েকটা সেলফি তুলে নিলাম। তারপর কিছুক্ষণ মোবাইল টিপে বালিশের পাশে রেখে দিয়ে ঘুমিয়ে পড়ি। জানালা দিয়ে সকালের কঠোর রোদের আলো ভেদ করে আমার মুখে এসে পড়ছে। তার মাঝে মায়ের ডাকাডাকি তো আছেই। উঠে কিছুক্ষণ বসে থাকি, ঘুম ঘুম ভাব যেন কাটছে না। তখনই মনে পড়ে যায় মোবাইলের কথা। দ্রুত বালিশের নিচ থেকে হাতে নিই। তারপর ফেসবুকে ঢুকে দেখি বাবা, মা, চাচু, চাচিদের সবার সাথে অ্যাড আছি। ভাবতেই ভালো লাগছে, আজ থেকে আমারও মোবাইল আছে। রাতে তোলা একটি সেলফি ফেসবুক পোস্ট করে দিই। আব্রাহাম ভাইয়াও ঘুম থেকে ওঠে, আড়মোড়া হয়ে শুয়ে আছে। তখন হাতে ফোন নিয়ে ফেসবুকে ঢুকে আর সামনেই চলে আসে আমার পোস্ট করা রাতের ছবি। ভাইয়া তখন হাঁ করে হামি দিচ্ছিলেন। সেই সময় আমার ছবি হুট করে চলে আসে ভাইয়ের সামনে। ভাইয়ের কাশি চলে আসে। উঠে বারান্দায় গিয়ে একটি সিগারেট ধরিয়ে নেয়। মোবাইলে থাকা আমার ছবিটা সামনে রেখে মৃদু স্বরে গিয়ে উঠল, রোজ সকালে তোর মায়াবী ছবি, চোখে ভাসে তোর মিষ্টি হাসি, বেলি গাঁথা তোর চুলের বেল, মায়াপূর্ণ তোর চোখের চাহনি, ভালোবাসি তোকে সুহাসিনী, ভালোবাসি শুধু তোকে। চলবে।